আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের এখানে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন জুয়েল ভাই, উনি এই পার্টির আয়োজন করেছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রান্নার সরঞ্জাম: আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, লবণ এবং এই আমার ভিডিও কথা চিন্তা করা যা আপনি জাল দেবেন, সেটা ভিডিও করলে কি অপরাধ? হ্যাঁ, কোনো অপরাধ তা জাল জাল ধরান, ভালো করে ধরান। হ্যাঁ হ্যাঁ, এবং সে চুলোয় আগুন দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। সেখানে অনেক বাতাস থাকার কারণে চুলোয় অত সহজে আগুন ধরে না, এবং পরবর্তীতে বারবার বারবার আগুন দিয়ে এক সময় যে সে এই চুলোয় আগুন ধরাতে সফল হয়। আপনারা দেখতেই থাকুন সে কতবার চেষ্টা করে এবং লাস্ট পর্যায়ে যে সে চুলোয় আগুন দিতে সক্ষম হয়। হ্যাঁ তালের কথা এক সময় সে চুলোয় আগুন জ্বলাতে সক্ষম হয় এবং আমি রান্নার কাজে তখন ব্যস্ত হয়ে পড়ি। প্রথমে আমি সেখানে সয়াবিন তেল ঢেলে দেই। সেটা ছিল 1 লিটার সম পরিমাণ। সেখানে আমি অবশ্য পুরোটা তেল একসাথে ইউজ করি নাই, একটু রেখে দিয়েছিলাম পরে অ্যাড করার জন্য। সেটা রেখে আমি এখন সসপ্যানের ভিতরে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ যা কাটা ছিল সব কিছু দিয়ে সবগুলোই দেই নাই, সেখান থেকেও কিছু রেখে দিয়েছিলাম, কারণ আপনারা যখন রান্না করবেন সব কিছু পরিমাণ মতো দিতে হবে, না হলে রান্নার টেস্ট হবে না। আমি কাঁচামরিচটা একদম পারফেক্ট পরিমাণ মতোই দিয়েছিলাম এবং তারপরে দিই 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ, যেহেতু আমি 8 কেজি চাউলের পোলাও রান্না করব। এবং সেগুলো তারপরে একটু নেড়েচেড়ে দেই। নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে সেখান থেকে, এবং আমার মনে হয় ভালোভাবে নাড়াচাড়াটা পারফেক্ট হয় নাই, তাই আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করি। নাড়াচাড়া করতে করতে যখন আমার মনে হলো নাড়াচাড়াটা পারফেক্ট হয়েছে, ভালোভাবে মিক্স হয়েছে, তখন আমি নাড়াচাড়া বন্ধ করে আরও অন্যান্য সরঞ্জাম অ্যাড করতে থাকি। এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে গরম মশলা। গরম মশলার ভিতরে প্রথমেই আমি দিয়ে নিচ্ছি এখানে তেজপত্র বা তেজপাতা, কার এলাকায় কী বলে আমি জানি না। আমি সেখানে পরিমাণ মতো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আমি এখন সসপ্যানের ভিতরে দিয়ে দিচ্ছি, একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভালো আসে। এরপরে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আস্ত জিরা। আমি জিরা বের করে দেখি সেখানে পরিমাণে কম ছিল, তাই আমি জুয়েল ভাইকে জিজ্ঞেস করছিলাম আর আছে কিনা, সে বলল আছে। সেটা আবারও পরে অ্যাড করা হবে, আপনারা দেখতে পাবেন। এখন আমি সসপ্যানের ভিতরে সেই জিরাটা ঢেলে দিলাম। জিরা দেওয়ার পরে আমি আবারও হাতা দিয়ে সুন্দরভাবে সসপ্যানটা নেড়ে দিলাম, যেন পেঁয়াজ মরিচ এগুলো সসপ্যানের সাথে লেগে না যায়, পুড়ে না যায়। পুড়ে গেলে অবশ্যই রান্নার স্বাদটা ভালো হবে না। এরপরে আমি অ্যাড করে দিছি গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদটা আপনারা অবশ্যই পরিমাণ মতো দিবেন, এবং যার যেরকম কালার পছন্দ তাই সেই রকমভাবেই গুঁড়ো হলুদটা ইউজ করবেন। এখন আমি যে জিনিসটা অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে গরম মশলা। এখানে ছিল দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ এবং আরও অনেক জাতীয় মশলা, এবং সবগুলো আমি পরিমাণ মতো খিচুড়ির ভিতরে সসপ্যানের ভিতরে দিয়ে দিলাম। পরিমাণ মতো দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল হয়তো বা আর একটু কম হবে, তাই আমি আরও মশলা বের করে সেখানে অ্যাড করে দেই। আপনারা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেন সব কিছু পারফেক্ট মতো হয়, তাহলে অবশ্যই রান্নার স্বাদ হবে, এতে কোনো সন্দেহ নেই। সব কিছু মশলা আমি অ্যাড করার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে সসপ্যানের নিচে ক্লিয়ার করে দিই, যাতে লেগে না যায়। আপনার সবসময় খেয়াল করতে হবে যেন সসপ্যানের নিচে কখনো পোড়া দাগ না লাগে।
সসপ্যানের নিচে যদি পোড়া লেগে যায় তাহলে আপনি রান্নায় যত কিছুই দেন না কেন সেই রান্না কখনোই খেতে স্বাদ লাগবে না, পোড়া পোড়া গন্ধ লাগবে। এবার আবারও জিরা চলে আসে এবং আমি সেখান থেকে আবারও আমার পরিমাণ মতো জিরা এই রান্নার ভিতরে অ্যাড করে দিই। জিরা অ্যাড করে দেওয়ার পরে সর্বশেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে লবণ। এবং সেই লবণ অ্যাড করার জন্য আমি চলে যাই সেই লবণের কাছে, এবং লবণের প্যাকেটটা ছেঁড়া ছিল না, কাটা ছিল না, সেই লবণের প্যাকেটটা আমি কাটি এবং সেখান থেকে পরিমাণ মতো লবণ আমি এই সসপ্যানের ভিতরে দিয়ে দিই। 8 কেজি চাল এবং 5 কেজি মাংস রান্না করতে যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণই আমি দিয়ে দিই। লবণ এমন একটা জিনিস যেটা আপনি বেশি দিলেও ভালো লাগবে না, যেটা আপনি কম দিলেও খাবারের স্বাদ নষ্ট হবে। তাই আপনারা সবসময় চিন্তা করবেন পারফেক্টভাবে লবণ রান্নায় ইউজ করার জন্য। আমি একদম একবারে পারফেক্টভাবেই এখানে লবণ ইউজ করেছিলাম। লবণ ইউজ করার পরে আমি সুন্দর করে হাতা দিয়ে সকল মশলা একসাথে মিক্স করার চেষ্টা করতেছিলাম যতটুকু পারি, এবং নিচে যাতে সসপ্যানের নিচে কালো দাগ না পড়ে এবং কোনো মশলা যাতে নিচে না লেগে যায় সেদিক খেয়াল রেখে আমি বারবার বারবার নাড়াচাড়া করতেছিলাম। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন দেখলাম যে না সব কিছুই ঠিক আছে, তখন আমি সেখানে রসুন বাটা ইউজ করি। কারণ আপনারা আদা রসুন বাটা আগে ইউজ করবেন না। আদা রসুন বাটা আগে ইউজ করলে অবশ্যই আপনাদের মশলাটুকু নিচে লেগে যাবে এবং কালো দাগ চলে আসবে, তখন আর সেটা ঠিক করতে পারবেন না এবং খারাপ একটা স্মেল আসবে। এখন আমি যেটা দিয়েছিলাম সেটা শুধু ছিল রসুন বাটা। এই রসুন বাটা দিয়ে সকল মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেই। ভালোভাবে মিক্স করতে করতে যখন দেখলাম সুন্দরভাবে একটা মিক্স হয়ে গেছে, তখন আমি আবারও আদা বাটা আলাদা ছিল সেই আদা বাটাটা নিয়ে পরিমাণ মতো, যেন কম না হয় বেশি না হয় সেদিক খেয়াল রেখে আদা বাটাটা মশলার ভিতরে দিয়ে দিই। আমি আদা বাটাটা দেওয়ার পরে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখলাম সব মশলা অ্যাডজাস্ট হয়ে গেছে এবং সেখান থেকে একটা জসি ভাব বের হয়েছে, তখন জুয়েল ভাইকে বলছিলাম যে ভাই মাংসটা দিয়ে দেন। তখন জুয়েল ভাই সেখানে মাংসটা অ্যাড করে দেয়। মাংস অ্যাড করার পরে আমরা সেখানে অনেকক্ষণ সময় নাড়াচাড়া করি এবং সবগুলো মশলার সাথে মাংস সুন্দরভাবে অ্যাডজাস্ট করি। মাংস দেওয়ার পরে আপনাকে অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন মাংস এবং মশলা খুব সুন্দরভাবে মিক্স হয় এবং মাংসটাও নিচে লেগে না যায়। সেই জন্য আমি বারবার বারবার হাতা দিয়ে সসপ্যানটা নাড়তে থাকি এবং খুব সুন্দরভাবে মশলা এবং মাংসটা নাড়াচাড়া করতে থাকি। তারপরে আমি একটু হালকা পরিমাণে পানি সেখানে অ্যাড করে দিই, খুব কম পরিমাণে, যেন এই মশলাগুলো মাংসের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করে এবং মাংসটা সাদা সাদা যাতে না থাকে। এরপরে পানি দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি নাড়তেই থাকি এবং জুয়েল ভাই ওইদিকে চুলায় লাকড়ি দিতে থাকে। এক পর্যায়ে সেখানে আমরা চাউল অ্যাড করেছিলাম এবং সুন্দরভাবে রান্নাটা শেষ করেছিলাম। সত্য কথা বলতে আজকে ইফতারি রান্না অনেক সুস্বাদু হয়েছিল। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।